16 জানুয়ারি 2025 তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদের এই বাড়িতে বসবাসকারী ৩৫ বছর বয়সী পি ভেঙ্কটা মাদবি হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। মাদবি মূলত অন্ধ্রপ্রদেশের নন্দেয়াল জেলার বাসিন্দা ছিলেন, কিন্তু এই ঘটনার ১৩ বছর আগে অর্থাৎ ২০১২ সালে তার বিয়ে হয় গুরুমূর্তির সঙ্গে। গুরুমূর্তি অন্ধ্রপ্রদেশেরই প্রকাশম জেলার বাসিন্দা। ৪৫ বছর বয়সী গুরুমূর্তি একসময় ভারতীয় সেনাবাহিনীতে সৈনিক হিসেবে কর্মরত ছিলেন, তবে ২০২০ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে হায়দ্রাবাদে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। বর্তমানে তিনি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর কাঞ্চনবাগ সেন্টারে একজন নিরাপত্তারক্ষীর চাকরি করছিলেন। মাদবি ও গুরুমূর্তির দুটি সন্তানও রয়েছে, অর্থাৎ বাইরে থেকে দেখলে তাদের জীবন বেশ সুখী মনে হত। কিন্তু সব কিছু ঠিকঠাক চললেও ১৬ জানুয়ারি মাদবি হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। মাদবি সাধারণত নিয়মিতই তার বাবা মায়ের সঙ্গে ফোনে কথা বলতেন, কিন্তু ১৬ জানুয়ারির পর থেকে তার মোবাইল ফোনও সুইচ অফ হয়ে যায়। মাদবির বাবা মা মেয়ের নিখোঁজ হওয়ার খবরে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। এরপর ১৮ জানুয়ারি তারা যখন জামাই গুরুমূর্তির সঙ্গে যোগাযোগ করেন ও মাদবির বিষয়ে জানতে চান, তখন গুরুমূর্তি জানান যে দুদিন আগে তাদের মধ্যে কোনো ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছিল, আর তারপর মাদবি রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। এই কথা শুনে মাদবির বাবা মা হতবাক হয়ে যান। তারা মেয়ের সন্ধানে হায়দ্রাবাদের ভেঙ্কটেশ্বরা নগর কলোনিতে জামাই গুরুমূর্তির বাড়িতে পৌঁছে যান। মাদবির বাবা মা ক্রমাগত জামাই গুরুমূর্তির কাছে তাদের মেয়ের নিখোঁজ হওয়া নিয়ে প্রশ্ন করতে থাকেন, কিন্তু যখন কোথাও থেকেই মাদবির কোনো সন্ধান পাওয়া যায়নি, তখন শেষ পর্যন্ত তারা মেয়ের নিখোঁজ হওয়ার রিপোর্ট দায়ের করার সিদ্ধান্ত নেয়। হায়দ্রাবাদে আসার পর প্রথমে তারা জামাই গুরুমূর্তির সঙ্গে কথা বলেন, তারপর তিনজন একসঙ্গে মাদবির নিখোঁজ হওয়ার রিপোর্ট দায়ের করতে মিরপেট থানায় যান। যদিও মাদবির বাবা মা ও স্বামী একসঙ্গে গুম হওয়ার রিপোর্ট দায়ের করেছিলেন, তবে প্রকৃত সত্য এই ছিল যে মাদবিকে শেষবার যে দেখেছিল সে ছিল তার স্বামী গুরুমূর্তি, কারণ মাদবি তার স্বামীর বাড়ি থেকেই নিখোঁজ হয়েছিল। এই পরিস্থিতিতে পুলিশ মাদবির বাবা মা ও তার স্বামী গুরুমূর্তিকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেয়। গুরুমূর্তি পুলিশকে জানায় যে ১৬ জানুয়ারি মাদবি মকর সংক্রান্তির ছুটিতে নিজের বাড়ি নন্দেয়াল যেতে চেয়েছি। সাধারণত মকর সংক্রান্তি ১৪ জানুয়ারি পালন করা হয়, তবে দক্ষিণ ভারতে এই উৎসব পঙ্গল নামে কয়েকদিন ধরে উদযাপিত হয়। গুরুমূর্তি জানায় সে চায়নি যে তার স্ত্রী এইবার মকর সংক্রান্তির জন্য বাপের বাড়ি যাক। এই নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে বচসা হয় এবং পরে মাদবি রাগ করে বাড়ি ছেড়ে চলে যায়। তবে গুরুমূর্তির স্ত্রী নিখোঁজ হওয়ার পরও ২ দিন ধরে তাকে খুঁজতে না বেরোনো ও শ্বশুরবাড়িকে কিছু না জানানো পুলিশের মনে সন্দেহ সৃষ্টি করে। এরপর পুলিশ আবারও গুরুমূর্তিকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু এবার সে এমন এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করে যা শুনে পুলিশেরও মাথা ঘুরে যায়। গুরুমূর্তি স্বীকার করে যে সে তার স্ত্রী মাদবিকে খুন করেছে। শুধু হত্যা করাই নয়, সে তার স্ত্রীর দেহকেও নির্মমভাবে টুকরো টুকরো করে ফেলেছে এবং পরে তা নষ্ট করে দিয়েছে। কিন্তু প্রশ্ন ছিল, মাত্র ২ দিনের মধ্যেই গুরুমূর্তি কিভাবে পুরো দেহের অস্তিত্ব মুছে ফেল? পুলিশ এই প্রশ্ন করলে গুরুমূর্তি আরও ভয়ঙ্কর তথ্য দেয়। ১৬ জানুয়ারির সন্ধ্যায় ডিউটি শেষ করে গুরুমূর্তি বাড়ি ফিরে আসে। এরপর স্ত্রী মাদবির সঙ্গে তার তীব্র ঝগড়া হয়। ঝগড়া এতটাই বাড়ে যে সে রাগের মাথায় মাদবির গলা চেপে ধরে এবং দমবন্ধ করে হত্যা করে। কিন্তু এরপর মৃতদেহ নিয়ে কি করবে সেটা ভাবতে ভাবতে তার মাথায় এক ভয়ঙ্কর পরিকল্পনা আসে। গুরুমূর্তি জানায় সে প্রথমে স্ত্রীর মৃতদেহ বাথরুমে টেনে নিয়ে যায়। এরপর সে দেহের ছোট ছোট টুকরো করতে শুরু করে এবং সেগুলো বাড়ির প্রেসার কুকারে একে একে সিদ্ধ করতে শুরু করে, যাতে দেহ পচে দুর্গন্ধ না হয় এবং সহজে ধ্বংস করা যায়। যে কুকারে একসময় মাদবি নিজে রান্না করত, সেই কুকারেই এবার তার দেহের অংশ সিদ্ধ হচ্ছিল। এই পুরো কাজ করতে গুরুমূর্তির ৩ দিন লেগে যায়। এরপর সে টুকরোগুলো আলাদা আলাদা ব্যাগে ভরে এবং জিল্লে লাগুড়া লেকের ধারে নিয়ে গিয়ে একে একে ফেলে দেয়। শুধু তাই নয়, হাড়গুলোকেও গুঁড়ো করে সে লেকের পানিতে ছড়িয়ে দেয়। গুরুমূর্তির এই ভয়ঙ্কর স্বীকারোক্তির পর পুলিশ দ্রুত তার বাড়িতে পৌঁছে যায়, কিন্তু সেখানে কোনো রক্তের দাগ বা অপরাধের কোনো চিহ্ন খুঁজে পায়নি। গুরুমূর্তি এত নিখুঁতভাবে সবকিছু পরিষ্কার করেছিল যে খালি চোখে কিছুই বোঝার উপায় ছিল না। এরপর পুলিশ ফরেনসিক বিশেষজ্ঞদের ডেকে এনে পুরো বাড়ি স্ক্যান করার সিদ্ধান্ত নেয়, যাতে কোনো প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে পুলিশ সিসিটিভি ফুটেজও পরীক্ষা করে। সিসিটিভি ফুটেজে দেখা যায় মাদবি শেষবার তার স্বামীর সঙ্গে বাড়িতে ঢুকেছিল, কিন্তু তার বাইরে যাওয়ার কোনো দৃশ্য নেই। অথচ গুরুমূর্তির একাধিকবার বাড়ি থেকে বেরোনো ও ঢোকার ফুটেজ ছিল। এই তথ্য দেখে পুলিশের সন্দেহ আরও দৃঢ় হয় এবং তারা তদন্ত জোরদার করে। এখন এমন পরিস্থিতিতে গুরুমূর্তির বলা হত্যার গল্প সত্যি হওয়ার আশঙ্কা আরও বেড়ে গিয়েছে।
পুলিশ এই স্বীকারোক্তির পর হায়দ্রাবাদের জিল্লে লাগুডা লেকের তল্লাশি চালায়, কিন্তু সেখানে কোনো মানবদেহের এমন কোনো অংশ খুঁজে পাওয়া যায়নি যা মাদবীর খুনের সঙ্গে সম্পর্কিত হতে পারে। এখন কিছু মানুষের অনুমান ছিল যে হয়তো গুরুমূর্তি দেহের অংশ গভীর জলে ফেলে দিয়েছিল, যার ফলে মাছ বা অন্যান্য জলজ প্রাণীরা সেগুলো খেয়ে ফেলেছে। এটি সাম্প্রতিক সময়ে সম্ভবত প্রথম ও বিরলতম ঘটনা যেখানে খুনি পুলিশের হেফাজতে আছে, সে নিজের অপরাধ স্বীকারও করেছে, এমনকি হত্যাকাণ্ড থেকে লাশ গায়েব করার পুরো বিবরণও দিয়েছে। তবুও পুলিশ এই হত্যার কোনো প্রমাণ খুঁজে বের করতে পারছে না। এই কারণেই যতক্ষণ না লাশ বা কোনো প্রমাণ পাওয়া যায়, পুলিশ এই ঘটনাকে নিখোঁজ হওয়ার মামলা হিসেবেই দেখছিল। পুলিশের মতে, যদিও তদন্তে এখনও পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে সমস্ত পরিস্থিতিগত তথ্য বিশ্লেষণ করে পুলিশের মনে হচ্ছে যে গুরুমূর্তি মিথ্যা বলছে না এবং সত্যিই সে তার স্ত্রীকে হত্যা করেছে। কিন্তু এই খুন হঠাৎ রাগের বশে হয়নি। আসলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায় যে গুরুমূর্তি ১৬ জানুয়ারিতে হঠাৎ রাগের মাথায় মাদবীকে হত্যা করেনি, বরং সে আগে থেকেই এই হত্যার পরিকল্পনা করেছি এবং এই পরিকল্পনার অংশ হিসেবেই সে আগেই তার সন্তানদের বোনের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু প্রশ্ন ছিল, গুরুমূর্তি কি সত্যিই শুধুমাত্র মাদবীর বাপের বাড়ি যাওয়ার ইচ্ছের জন্যই তাকে হত্যা করেছিল? যখন গুরুমূর্তিকে আরও কড়া জিজ্ঞাসাবাদ করা হয়, তখন সে আসল সত্যি ফাঁস করে। গুরুমূর্তির সন্দেহ ছিল যে তার স্ত্রী মাদবীর নিজের কোনো আত্মীয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল, তাই সে চায়নি যে মাদবী বাপের বাড়ি যাক, এবং এই সন্দেহ থেকেই সে হত্যার পরিকল্পনা করে। প্রথম দিকে গ্রেফতারের পর গুরুমূর্তি বলেছিল যে সে রাগের মাথায় মাদবীকে খুন করেছে, কিন্তু তদন্ত এগোনোর পর পুলিশ বুঝতে পারে যে এটি কোনো তাৎক্ষণিক রাগের প্রতিক্রিয়া নয়, বরং পূর্বপরিকল্পিত খুন। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে গুরুমূর্তি খুনের পর পুরো দুদিন ধরে স্ত্রীর দেহকে টুকরো টুকরো করে কেটে সেগুলো সিদ্ধ করে এবং পরে লেকের জলে ফেলে দেয়। এখন পুলিশ ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্যে ঘটনাস্থল থেকে শুরু করে লাশ ফেলার জায়গা পর্যন্ত হত্যার সব সম্ভব প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে। তবে আপাতত পুলিশের হাতে একেবারেই কোনো দৃশ্যমান প্রমাণ নেই, অর্থাৎ গুরুমূর্তির স্বীকারোক্তি একমাত্র ভিত্তি যা সবাইকে হতবাক করে দিয়েছে। এবং এই কারণেই যতক্ষণ পর্যন্ত এই হত্যার পেছনে শক্ত প্রমাণ না পাওয়া যায়, পুলিশ এটি নিখোঁজ হওয়ার ঘটনা হিসেবেই বিবেচনা করছে। কিন্তু যদি গুরুমূর্তির বলা কাহিনী সত্যি প্রমাণিত হয়, তবে এটি এক ভয়ঙ্কর বাস্তবতা হবে। এই ঘটনা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়: রাগ, সন্দেহ এবং হিংসা কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না। সন্দেহ বা ভুল বোঝাবুঝি হলে আগে শান্তভাবে কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করা উচিত। সম্পর্কের মধ্যে বিশ্বাস, বোঝাপড়া এবং পারস্পরিক শ্রদ্ধা না থাকলে তা ধ্বংসের পথে চলে যায়। এই ঘটনার আরেকটি দিক হল মানসিক সুস্থতা এবং ক্রোধ নিয়ন্ত্রণ। রাগের মুহূর্তে ভুল সিদ্ধান্ত নেওয়া জীবনের সবচেয়ে বড় বিপর্যয় ডেকে আনতে পারে। তাই আমাদের উচিত ধৈর্য ধারণ করা, নিজের আবেগ নিয়ন্ত্রণ করা এবং কঠিন পরিস্থিতিতে শান্ত ও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করা। সত্যিকারের শক্তি শারীরিক নয়, মানসিক। তাই জিততে হলে যুক্তি, ধৈর্য এবং ভালোবাসার ওপর বিশ্বাস রাখতে হবে। বন্ধুরা, এই ঘটনা বলার উদ্দেশ্য কারো মনে কষ্ট দেওয়া নয়, বরং আপনাদের সচেতন করা। আপনারা এই পুরো ঘটনার বিষয়ে কি মনে করেন? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আর যদি আমাদের পরিশ্রম আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটি লাইক করুন। আর যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।